আমাদের প্রাত্যহিক জীবনে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকের স্ট্রেস এবং টেনশন। কিন্তু এই স্ট্রেস এবং টেনশনের সবথেকে বড় যারা সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। আর এই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্ট্রেস এবং টেনশন কিভাবে দূর হবে তার জন্যই গত কয়েক বছর ধরে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের স্ট্রেস এবং টেনশন দূর করছে, সেটা হচ্ছে পরীক্ষা পে চর্চা। আর আমরাও আজকে আমাদের ডিডি ত্রিপুরার এই পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি এবং আমার সঙ্গে আজকে এই আয়োজনে যারা আলোচনা করবেন অতিথি হিসেবে আমার একেবারে ডান পাশেই রয়েছেন অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবযানী ভট্টাচার্য। ম্যাডাম, অনেক অনেক স্বাগত এই অনুষ্ঠানে। এরপরে যাদের নিয়ে আলোচনা তেমনই একজন ছাত্রী, যিনি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান থেকে সদ্য দিল্লি হয়ে ফিরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। তোমাকেও অনেক অনেক স্বাগত। নমস্কার। আমি একেবারে শুরুতেই প্রিয়াঙ্কার কাছে যাই এবং প্রিয়াঙ্কা যে এই যে পরীক্ষা পে চর্চায় সদ্য সে দিল্লিতে সেখানে অংশগ্রহণ করে এসছে, কিভাবে অংশগ্রহণ করেছে সেই বিষয়টা জানবো। সবার আগে জানতে চাইবো এই যে দিল্লি যাওয়াটা, তোমার যে প্রসিডিউরটা ছিল, কি ছিল প্রসিডিউরটা? তো প্রথমে আমি তখন ক্লাস 9-এ ছিলাম। ক্লাস 9-এর ফাইনালের প্রিপারেশন চলছিল। তখন হঠাৎ একদিন স্কুল গ্রুপে একটা মেসেজ আসে যে একটা লিঙ্ক দেওয়া হয় যে mygov.in পোর্টালে তুমি গিয়ে যদি তোমার এক্সামের টেনশন নিয়ে বা প্রেশার নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটা তুমি সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে তুমি জিজ্ঞেস করতে পারো। তো ওইটা দেখে আমি ভাবলাম আমি আমার কোশ্চেনটা করি। তো ওই পোর্টালে আমি যাই, ওইখানে দেখি 5টা এমসিকিউ ছিল। তো ওই এমসিকিউর আনসারগুলো করি, তারপর কোশ্চেন যা আমার ছিল তা কোশ্চেনটা করলাম, সাবমিট করে দিলাম। সেখানে বলা ছিল না যে আমি এরকম পার্টিসিপেট করার সুযোগ পাবো কি না। তারপর হঠাৎ 1-1.5 মাস পরে তুমি জাস্ট এমনি করেছো, মানে বিষয়টা দেখার জন্য? হ্যাঁ, কোশ্চেনটার যদি আনসারটা কিভাবে পেতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো দিলাম। তো হঠাৎ আগরতলা শিক্ষা ভবন থেকে কল আসে যে তুমি পরের দিনই তুমি দিল্লি যাবে, তুমি পরীক্ষা পে চর্চা ইভেন্টে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছো, তুমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার সুযোগ পাবে। আচ্ছা, এই যে তুমি খবরটা পেলে, ফোনটা এলো, ফোনটা আসার পর তোমার তখন মানে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ, তখন অনুভূতিটা কি হয়েছিল? ফার্স্ট তো আমার কেমন লাগছিল, কারণ কোনো মানে চিন্তা ভাবনাই ছিল না যে এরকম একটা হতে পারে। আর তাও একদম সদ্য কল এসেছে যে আজকে এসেছে কালকেই যেতে হবে, তো অনেক ভয় লাগছিল। আর আমার এখানে বলেছে যে গার্ডিয়ান যেতে পারবে না, গার্ডিয়ান গেলে আলাদা থাকতে হবে, আলাদা নিজের মতো করে যেতে হবে। তার পাশাপাশি আমার এসকর্ট টিচারও আমার স্কুলের নিজের টিচার ছিলেন না। আচ্ছা, আমার সাথে এসকর্ট টিচার ছিলেন বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের একজন ম্যাম। ওই স্কুলের আরেকটা দিদি, আমার সিনিয়র একটা দিদিও ওই সেশনে ছিল। তো ওই দিদি যে ম্যাম এসকর্ট টিচার হিসেবে গিয়েছিলেন, তিনিই আমার সাথে গিয়েছিলেন। তো এটা আমার কাছে, কারণ প্রথম আমি একদম ফ্যামিলিকে ছাড়া এত দূরে, সেটা আমার ছিল ফার্স্ট ত্রিপুরা থেকে বাইরে আমি কোথাও যাচ্ছি। সেটা অনেক ভয়ও লেগেছিল, মজাও লাগছিল যে আরে অনেক স্কুলে এত স্টুডেন্ট ব্যাপার ছিল, একদিকে পরীক্ষার স্ট্রেস টেনশন, অন্যদিকে একটা নতুন কিছু জানার। তো তোমার কাছে আসবো, ম্যাডামের কাছে একটু যাই। ওর গল্পটা তো শুনবো, ওর জার্নিটা শুনবো। একটা থ্রিলিং জার্নি ওর জন্য ছিল এই বয়সে, সে স্ট্রেস টেনশন দূর করতে একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা। ম্যাডাম, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, গত কয়েক বছর ধরেই তো দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এবারেও তিনি বারে বারে যে কথাটা বলছিলেন, তিনি আসলে ছাত্রছাত্রীদের কিছু শেখানোর জন্য এই অনুষ্ঠানের উদ্যোগ নেননি বা উদ্যোগ নিচ্ছেন না বা মিলিত হচ্ছেন না, তিনি নিজে শেখার জন্য। এই কথাটা প্রধানমন্ত্রী বারে বারে প্রত্যেকটা সেশনেই বলছিলেন। এবারে কোন কোন বিষয়গুলোর উপর মূলত প্রধানমন্ত্রী স্ট্রেস দিয়েছেন ছাত্রছাত্রীদের এই স্ট্রেস দূরীকরণে? প্রথম কথা হচ্ছে শেখার জন্য প্রধানমন্ত্রীজি নিজেই বলেছেন উনি শেখার জন্য।
কথাটা একদম ঠিক, আমি সম্পূর্ণ সমর্থন করি। কারণ আমরা যখন কাউকে কিছু শেখাই, সে ছাত্র হোক, ছাত্রদের কথা হচ্ছে, আমি ছাত্রদের কথাই বলছি, ছাত্র ছাড়াও যখন আমরা কোনো বিষয়ে কাউকে কিছু বোঝাই, তখন কিন্তু আমি আমার ভাবনা থেকে বোঝাই, সেখানে তার যে ভাবনা সেটাও আমার সাথে শেয়ার হচ্ছে, আমিও কিন্তু শিখছি। সুতরাং প্রধানমন্ত্রীজি যে বলেছেন আমি শিখছি, কথাটা একদম ঠিক, আমরাও শিখি, প্রতিদিন আমরা ছাত্র শিক্ষক শিখি। আমার প্রায় ৩৫ বছরের ওপর অধ্যাপনা সরকারি কলেজে, ইউনিভার্সিটিতে। এই অধ্যাপনার সূত্রে ঠিক 12 পাস করার পর যে বাচ্চাগুলো আমাদের কলেজে ভর্তি হয় এসে, তাদের তো তখনও স্কুলের একটা আমেজ গন্ধ থেকে যায় শরীরে, সেখান থেকে একটু বড়, একটু খোলামেলা, তখন কি হয়, তাদের প্রথম যেই সিস্টেমে ওরা পড়ে এসছে সেই সিস্টেমটাই প্রথম একটু ব্রেক হয়। যেভাবে স্কুলে ওরা চলে এসছে, যেভাবে সকাল থেকে বিকেল অবধি সিস্টেমে চলেছে, যে ডিসিপ্লিনে চলেছে, সেটা একটা স্কুলের ইনস্টিটিউশনাল ডিসিপ্লিন ছিল। সেখানে ব্রেক করলে তাদের সেই রকমই শাস্তি বা পানিশমেন্ট যেটা হয়। কিন্তু কলেজের ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি যেহেতু কলেজে ছিলাম, সেদিক থেকে আমি বলতে পারি, এই বাচ্চাগুলো যখন কলেজে আসে তখন ডিসিপ্লিনটা কিন্তু অন্যরকম। কারণ প্রথমেই রুটিনটা চেঞ্জ হয়ে যায়। 10টা, 10:30 থেকে স্কুল শুরু হচ্ছে, 4টে, 4:30 থেকে শেষ হচ্ছে। সেটা কিন্তু এখানে নেই। এখানে 9টা থেকে হয়তো 5টা, 5:30 প্র্যাকটিক্যাল নিয়ে দেরি হচ্ছে। ডিসিপ্লিনটা যেটা প্রধানমন্ত্রীজি বলেছেন থাকতে হবে, ডিসিপ্লিনটা নিজের কাছে থাকতে হবে। ওই ডিসিপ্লিনটা কলেজে থাকে, কিন্তু কলেজের ডিসিপ্লিন, কলেজের প্রতিটি ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু গ্যাপ থাকে, সেখানে আমাকে রক্ষা করার দায়িত্ব আমার ডিসিপ্লিন যেটা কোনো মতেই যাতে ইনস্টিটিউশনে ব্রেক না হয় সেটা দেখার দায়িত্ব আমার। সেলফ কনফিডেন্স উনি যেটা বলেছেন, প্রত্যেককে আত্মবিশ্বাসী হতে হবে। আমাকে জানতে হবে আগে আমি কত দূর যেতে পারি, কত দূর কি করতে পারি, প্রত্যেকটা স্টেপ আগে আমাকে জানতে হবে। ডিসিপ্লিন, সেলফ কনফিডেন্স, তারপর এই জিনিসগুলোকে ভর করেই কিন্তু একজন ছাত্র, সে মাধ্যমিক ছোট থেকেই তো হচ্ছে, এটা বাড়ি থেকেই শুরু হচ্ছে, স্টেপ স্টেপ করে এগোচ্ছে। ঝপ করে কিন্তু বড় জায়গায় আমরা যাই না, আমরা এক একটা স্টেপে যাই, ছোট ছোট পা ফেলে এগোতে হয় ওপরের দিকে যেতে গেলে। ঠিক সেই রকমভাবে নিজেকে তৈরি করতে হয় প্রথম থেকে, মানসিকভাবে আমার প্রস্তুতিটা নিতে হয়। এই যে মানসিক প্রস্তুতির কথা বলছেন, সেখানে এই যে স্টেপ বাই স্টেপ যখন একটা ছাত্র সেটা নার্সারি স্টেজ থেকে শুরু করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যখন আসে, তখন একটা অন্যরকম পরিবর্তন আসে এবং অন্যরকম ভয় কাজ করে, যেটা দূর করতেই কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। তো এই যে উদ্যোগটা পরীক্ষা পে চর্চা, কি মনে হয় একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কতটা কাজে আসবে? ভীষণ কাজে আসবে, ভীষণ কাজে আসবে। উনি যেভাবে যতটা সুন্দর এবং এত ইজিলি উনি ব্যাপারটাকে এক্সপ্লেন করেছেন বাচ্চাদের সাথে মিশে। আসলে তো টিচারদের কাজ হচ্ছে আমার লেভেলে যদি আমি বোঝাই সেটা আমার শিক্ষকরাই বুঝবে, কিন্তু বাচ্চাদের লেভেলটা তো আমাদের চাইতে নিচু, ওদের লেভেলে গিয়ে আমাকে বোঝাতে হবে। সে ছোট ক্লাস হোক, মাধ্যমিক হোক, 12, মাধ্যমিক 12টা বিশেষ করে আলোচনা করছি কারণ বোর্ডের ব্যাপারটা আসছে, সেখান থেকে ওদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ, তারপর আরো বড় শিক্ষার যে ক্ষেত্রটা, ফিল্ডটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। সুতরাং ভিত্তিভূমি যেটা, সেটা একদম প্রথম থেকে যেটা, সেটা ওদের প্রত্যেকের মেপে দেওয়া উচিত। এবং এত সুন্দর করে উনি বুঝিয়েছেন, ওদের লেভেলে গিয়ে শিক্ষকদের শিক্ষাটা দিতে হবে। আমরা যারা শিক্ষা দিই, যে লেভেলেই দিই, আমাদের বুঝতে হবে যে আমিও কিন্তু ওই জায়গায় ছিলাম কোনো একদিন। তখন আমার টিচাররা কিভাবে পড়িয়েছেন, আমাদেরকে কিভাবে তৈরি করিয়েছেন, সেই জিনিসটা মাথায় রেখে, বা আমি কোথায় নিতে পেরেছি, কোথায় পারিনি, কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, বা আমি পরবর্তী সময়ে কতটা অ্যাজ এ টিচার কতটা তৈরি করেছি নিজেকে, সেগুলো মাথায় রেখে ওদের লেভেলে যেতে হবে। একমাত্র তবেই সম্ভব। কারণ ক্লাস 10 তার টেস্টের পরে ওদের একটা বোর্ড এক্সাম, তখন একটা অন্য পরিবেশে গিয়ে পরীক্ষা দেওয়া, অন্য ধরনের প্রশ্ন, কি হবে কি না,
এইগুলোর জায়গায় গিয়ে আমাদের কেউ কেউ ভয় ভীতি, যেটা পরীক্ষা শুনলেই সবার একটা নার্ভাসনেস আসে, ভয় আসে, কাজ করে। এটা আমাদের যখন ছোটবেলায় আমরা ছিলাম তখনও কাজ করেছে। হয়তো তখনের ব্যাপারটা আমরা হয়তো অতটা বুঝদার হয়তো ছিলাম না, কি ছিলাম সেটাও তো জানি না, এই বয়সে এসে তার বুঝতে পারছি না। কিন্তু বাচ্চাদেরটা দেখে বুঝতে পারছি হয়তো আমাদের ওরকম ছিল, গার্জিয়ান সেরকম করেছে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সবার গার্জিয়ান কিন্তু সমান শিক্ষিত নয়। তাদের পক্ষে মোটিভেট করা, বাচ্চাকে বুঝিয়ে বড় করা, সেখানে হয়তো অসুবিধে হলেও হতে পারে। সেক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটা কিন্তু অনেক বড়। একদম। আর এই মোটিভেশনের ভূমিকাটা যদি আমরা বলি, প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানটা অনেকভাবেই আজকাল প্রভাব ফেলেছে। আমি প্রিয়াঙ্কার কাছে আবার একটু যাব। এই যে তুমি গেলে, বলছিলে একেবারে মা বাবা ছাড়া একা গেছো, এসকোর্ট টিচারও তোমার নিজের স্কুলের টিচার নয়, সেক্ষেত্রে অন্য স্কুলের টিচার তোমার সঙ্গে এসকোর্ট হয়ে গেছে। এটা তো মানে মজা লাগছিল বলছিলে, পাশাপাশি একটা ভয় ছিল, পরীক্ষার একটা স্ট্রেস ছিল। ওখানের অভিজ্ঞতাটা একটু বলো। ওইখানে আমাদের কথা হয়েছে অ্যাথলিটদের সাথে, বক্সার ম্যারি কম, তারপর দুজন প্যারা অলিম্পিয়ান রাইফেল শুটিংয়ে যে আছেন অবনী লেখরা, তারপর ব্যাডমিন্টন প্লেয়ার সুহাসিয়া থিরাজ, তারা আমাদের সেশনে ছিলেন। তারাই আমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাদের সাথে আলোচনা করেছেন সবকিছু। আচ্ছা, এই যে সেশনে তুমি কি ভেবে গেছিলে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে, না মানে কি বলা হয়েছিল তোমাকে? আমাকে বলা হয়েছিল যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে। আচ্ছা, সেখানে তো একরকম ভাবে গেছিলে, একটা ভয় ছিল দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা হবে। সেখানে তোমার পুরোপুরি অন্যরকম ভাবে একেবারে যারা সব থেকে বেশি ডিসিপ্লিন যাদের বলা হয়, অর্থাৎ স্পোর্টস ফিল্ড থেকেই তো ডিসিপ্লিন কথাটা বারে বারে উঠে আসে। সেখানে তাদের সঙ্গে দেখা হয়েছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। কেমন অভিজ্ঞতা ছিল? খুবই ভালো ছিল, কারণ তারা আমাদের সাথে খুব মানে ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কথাবার্তাগুলো বলেছিলেন। আমরা ফার্স্ট ভাবছিলাম ওরা হয়তো মানে অনেক, যেহেতু তারা আমরা জানি স্পোর্টস পার্সোনালিটি তো অনেক, আর তারা সেলিব্রিটি, হয়তো আমাদের কথা শুনবেন না, কিন্তু তারা একদমই এরকম ছিলেন না। আমাদের প্রত্যেক প্রশ্নেরই সবাই উত্তর দিয়েছেন। ইভেন তারা আমাদের সাথে ম্যারিকম তার লাইফ স্টোরিগুলো কীরকম ছিল তা আমাদের সাথে শেয়ার করেছেন। অবনী লেখরা ম্যাম তার মানে স্কুল লাইফে কিভাবে পড়ার সাথে রাইফেল শুটিংটা তিনি কিভাবে করেছেন তা বলেছেন। এগুলো ওখান থেকে ফিরে এসে তোমার স্ট্রেস কতটা কমেছে? স্ট্রেস কমেছে, কারণ ওইখানে বলেছে যে ফেলিয়ার জিনিসটা লাইফে, কারণ ওইখানে অনেকে কোশ্চেন করছিল ওদের যে অনেকের লাইফে ফেলিয়ার আসে, ফেলিয়ারে অনেকে ভয় পায়, তারপর সেলফ ডাউট জিনিসটা, যে কারণ অনেক প্যারেন্টস আছে যে তাদের উপর অনেক বেশি এক্সপেকটেশন থাকে, তো এই জিনিসটাও আমাদের একটা স্ট্রেস তৈরি করে। তো এটা কিভাবে কন্ট্রোল করা যায়? তো তারা বলল যে তারা এগুলো ফেলিয়ার লাইফের একটা পার্ট, এটাই মানুষকে মানে বড় হতে সাহায্য করে। তো প্রিয়াঙ্কার কথা ধরে এবার ম্যাডাম আপনার কাছে একটু যাব। প্রিয়াঙ্কা একটা কথা বলছিল যে যখন যারা ছিলেন ওখানে মোটিভেশনাল সেশনে, তারা বলছিলেন যে গার্জিয়ানদের একটা এক্সপেকটেশন থাকে, সেটাও বাচ্চাদের উপর একটা স্ট্রেস, খুব স্ট্রেস। সেটা তোমাকে ফার্স্ট হতে হবে। আমরা কখনো হারতে চাই না, কিন্তু এই জিনিসটা হারতে না জানলে বা হারকে মেনে নিতে না পারলে তুমি জিততেও পারবে না। জীবনে প্রত্যেকে যদি জিততেই থাকে তাহলে হার শব্দটা আসছে কোত্থেকে? হারা জিতা কয়েনের এপিট ওপিট, টস করলে কোন ওপরে নিচে করেই কিন্তু সেটা পড়ে। সুতরাং হার জিত আমাকে হাঁটতে হাঁটতে যখন বাচ্চা হাঁটতে শেখে তখন প্রথমেই কি খটখটিয়ে হাঁটে না, কিন্তু পড়ে যায়, হাঁটতে শেখানো হয়। ঠিক একইভাবে বাচ্চাটাকে যদি কম্পিটিশানে দাঁড়াবার জন্য বলা হতো, যেটা আমাদেরকে বলা হয় না, গার্জিয়ানরা একটা কম্পিটিশানটা ওই রকমভাবে নেয়, তোমাকে ফার্স্ট হতে হবে। প্রত্যেকের বাচ্চাকেই আমরা বলে দিই ফার্স্ট হতে হবে। ফার্স্ট যদি সবাই হয় তাহলে সেকেন্ড থার্ড বাকিরা কোথায়? লাইনটা তো পাশাপাশি আসছে, লাইনটা তো পাশাপাশি হয় না, সামনে পেছনে করেই তো আসে লাইনটা। সুতরাং হার জিতকে মেনে নিতে হবে। হাঁটতে হাঁটতে আমি শিখবো। কোথাও আমি অঙ্কে ভালো না, অঙ্কটা আমি উইক, সেখানে আমাকে যদি বলা হয় তোমাকে 100 পেতেই হবে, আমার তো সেখানে পাশের জনের সঙ্গে কম্পেয়ার। বাড়িতে একজন হয়তো ভালো বড় ভাই বা জেঠতো মামাতো ভাই বোন কেউ ভালো অঙ্কে, ও তো ডাক্তার হবে, তুমি কি করে জানলাম, আমরা কি করে জানলাম যে সে ডাক্তার হবে? তার তো পড়াশোনা ইতি হয়ে যেতে পারে। সুতরাং তাকে সেভাবে না করে তাকে ইন্সপিরেশন বানিয়ে দেওয়া উচিত। তোমাকে ওটা করতে হবে, তার চাইতে বড় হতে হবে সেটা না বলে, ও যেরকম করছে তুমিও পারবে,
একবার চেষ্টা করো, চেষ্টা করে যদি না পারো কিছু বলার নেই, বারবার করো, তারপর তুমি পারবে, ওটা বলতে হয়। সেটা না বলার কারণে হয় কি, বাচ্চাদের মধ্যে একটা প্রচণ্ড স্ট্রেস চলে আসে। ছোট ক্লাসে একটা হয়, 6 থেকে 8 অবধি কোনো রকম যাচ্ছে, মাধ্যমিকের সময় তো প্রচণ্ড চাপ, 12-এ প্রচণ্ড চাপ, ওই বড় কলেজে জায়গা পাবি না, ওই বাইরে পাবি না, সরকারি হবে এই কম্পিটিটিভ এক্সাম, মানে তখন না তার মন থেকে না তার ওই ভয়টাকে বাড়িয়ে দেওয়া হয়। সেটা না বাড়িয়ে, আর বাড়িতে যেটা করবে গার্জিয়ান, সেটা নিশ্চয়ই স্কুলে একজন ছাত্র একজন শিক্ষক তো আমরা দিতে পারি না। সেক্ষেত্রে শিক্ষক সবার জন্য বলছে, যার মনে ভয় সে হয়তো চুপ করে সেটা টিচারকে বললোই না যে আমার এই প্রবলেম। প্রত্যেককে তো ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়া সম্ভব না, শিক্ষকের পক্ষে না, অধ্যাপকের পক্ষে না, সম্ভব না। সুতরাং ওইটুকু সময়ের মধ্যে যতটুকু মোটিভেট করা যায়, যতটুকু ইন্সপিরেশন দেওয়া যায়, যতটুকু ডিসিপ্লিন শেখানো যায়, ওইটুকুই শেখানো সম্ভব। একমাত্র সেটা করতে হবে বাড়ি থেকে। গার্জিয়ানকে বুঝতে হবে যে আমার ছেলেটা সবার আগে মানুষ হোক, শিক্ষিত হোক। শিক্ষা শব্দটা কিন্তু সংকীর্ণ নয়, শিক্ষা শব্দটা, চাকরিটা অন্য বিষয়, চাকরি অন্য বিষয়, কে কোন লাইনে যাবে সেটা নিয়ে পড়বে, কিংবা লাইন দিয়ে পড়েও সে আরেক লাইনে যেতে পারে। কেউ গানে ভালো, সে গানের দিকে চলে যেতে পারে, ভালো রেজাল্ট করছে, পাশাপাশিও হতে পারে। সুতরাং চাকরি বা রোজগার সেটা অন্য বিষয়। সবার আগে শিক্ষাটাকে সঠিকভাবে শিখে ব্যাপক থেকে বেসটা গড়ে তুলে তাকে মানুষ হতে হবে সবার আগে। প্রিয়াঙ্কার কাছে আবার একটু যাব, তুমি যখন ফেরার পর এই যে তুমি বলছিলে যে গার্জিয়ানদের একটা এক্সপেকটেশন, তোমারও নিশ্চয়ই বাড়িতে একটা এক্সপেকটেশন আছে, মানে ফেরার পর তোমার সঙ্গে এই মানে তোমার যেটা স্ট্রেস ছিল পরীক্ষা নিয়ে, সেই স্ট্রেসটার তো একটা অন্যরকম অবস্থান হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, হয়তো অনেকটাই কেটে গেছে। মানে তোমার কি স্ট্রেসটা কেটে গেছে, মানে যতটা স্ট্রেস ছিল সেখানে যাওয়ার আগে পরীক্ষা নিয়ে? এবং তোমার মা বাবার ভূমিকা এই মুহূর্তে কি? আমার স্ট্রেস আগে যতটা ছিল তার থেকে কমে ছিল, কিন্তু এখন আমার 10th বোর্ড এক্সাম হেল্প হয়েছে অনেক, কিন্তু এটা আমাকে অনেকটাই হেল্প করেছে। আর বাবা মার ভূমিকা বলতে, আমার বাবা নেই, আমার মা আমাকে বড় করেছে। আর আমার মা আমাকে এক্সপেকটেশন বলতে, আমার মা আমাকে কিছু চাপিয়ে দেয় না, কিন্তু ওনার সাইলেন্ট একটা এক্সপেকটেশন আমার প্রতি, যে আমার মেয়েটা করবে, আমার মেয়েটা হবে। কিন্তু ওই সাইলেন্ট এক্সপেকটেশনটা যেটা আমি জানি, ওইটা আমাকে বেশি মানে মনে মনে ভয় হয় যদি না পারি। আচ্ছা, এই যে ভয় বা এই স্ট্রেস, সেটা তোমার প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটা থেকে ফিরে আসার পর কোথাও কি কনফিডেন্ট করে না? হ্যাঁ, কনফিডেন্ট করেছে, কারণ ওইখানে তারা বলেছে যে তোমরা প্র্যাকটিস করতে করতেই পারবে। তারা এক্সপেকটেশন করেছে তুমি পারোনি, এটা নিয়ে কখনো মানে হার মেনে নেবে না, তুমি চেষ্টা করবে প্র্যাকটিসে একজনকে পারফেক্ট করে। তো এইভাবে বারবার চেষ্টা করতে থাকতে হবে, ভয় করলে হবে না। এভাবে এটা ভাবার পর আমার স্ট্রেসটা অনেক কমেছে। এটা আচ্ছা, তুমি তো এই সুযোগটা পেয়ে গেলে, সেখানে গেলে এমন একটা সুযোগ পেলে, হঠাৎ করেই পেলে, মানে তুমি ভাবোও নি যেটা। তো তুমি কি এই যে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটা, সেটা কি নিয়মিত দেখো কিনা? তোমার কি মনে হয় ছাত্রছাত্রীদের স্ট্রেস দূর করতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা উদ্যোগ নিচ্ছে, সেটা কতটা কাজে আসছে? সেটা অনেকটাই উপকারী, কারণ তিনি একদম সবাইকে বলছে যে এক্সাম নিয়ে ভয় পাওয়াটা আমাদের প্রয়োজন হয় না। এক্সাম লাইফের একটা পার্ট, এক্সাম সবার একটা মাইলস্টোনের মতো, যে সবার একটা এক্সাম দিয়ে যেতে হবে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তিনি এক্সামে কিভাবে আমরা প্রিপেয়ার করব এটাও বলেছেন। সুতরাং তিনি এক্সামটা ভালো কিভাবে হবে ওটা বলেছেন, কিন্তু এটাকে ভয় পাওয়া থেকে একদমই আমাদের মানে ভয় পেতে বারণ করছে, বারবার কনফিডেন্ট হতে বলছেন সেখানে। তোমার কি নিয়মিত দেখা হয় প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান? কতটা দেখো, তুমি কতটা মানে দেখে মোটিভেট হয়েছো? এখানে বসে আগরতলায় নিয়মিত দেখা হয় কিনা? সময় পেলে অবশ্যই দেখি, কিন্তু এখন রিসেন্টলি কম হচ্ছে, কারণ 10th বোর্ড এক্সাম সব কিছু থেকে যতটা দেখো কতটা তুমি মোটিভেট? হ্যাঁ, অনেক বেশি মোটিভেটেড হই, কারণ ওইখানে কারণ আমার একটা কোশ্চেন, কিন্তু অন্য স্টুডেন্টদের আরও বিভিন্ন কোশ্চেন থাকছে, ওই কোশ্চেনগুলোর আনসারও আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইভাবে এটা আমাকে অনেকটাই হেল্প করে। যেভাবে এক্সামের সময় আমাদের কীরকম ডায়েট কন্ট্রোল, মানে কীরকম ডায়েট রাখা প্রয়োজন, বা এক্সামের সময় আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, এই বিষয়টা, সব বিষয়টাই এই পরীক্ষা পে চর্চা যে সেশনগুলো দেখলে আমরা অনেক কিছুই শিখতে পারি।
একদম। ম্যাডাম, আপনার কাছে যাব, এই যে পরীক্ষা পে চর্চা নিয়ে যখন আমরা কথা বলছি, মোটিভেট হওয়ার কথা বলছি, কনফিডেন্ট হওয়ার কথা বলছি বিভিন্নভাবে, আর ছাত্রছাত্রীদের দেখা যায় একটা এক্সাম হল ফোবিয়া আছে। ধরুন খুব কনফিডেন্ট ছাত্র, কিন্তু হলে যাওয়ার পর প্রশ্নটা দেখার পর একটা টেনশন বা স্ট্রেস কাজ করবে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা তখন কি করবে? সেক্ষেত্রে এটা আমি বলবো যে এখন তো এক্সামটা খুব খুব ঘন ঘন হয়, যেমন ক্লাস পরীক্ষা হচ্ছে এখন একদম প্রথম থেকেই হচ্ছে, যেটা আগে হতো না। এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে না, ক্লাস পরীক্ষা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ওদের যেটা করা উচিত সেটা হচ্ছে মুখে মুখে আমি পড়ছি, বসে বসে আমি গড়গড় করে মুখস্থ করছি, কিন্তু আমি কতটা লিখতে পারছি। কোশ্চেন পেপার নিয়ে সেগুলো সলভ করতে হয়। কোশ্চেন বানিয়ে দাও কেউ একজন, কাউকে বলতে হয়, যার পক্ষে সম্ভব। সেটা টিচার হতে পারে, প্রাইভেট টিচার হতে পারে, মানে গার্জিয়ান হতে পারে। ঘর থেকে পরীক্ষা দেওয়ার অভ্যেসটা রাখতে হয়। মানে আমি লিখব, কোশ্চেন পেপারগুলো নিয়ে আমি সলভ করব। সলভ করতে করতে ফোবিয়াটা বেরিয়ে যায়। তারপর হলের একটা ব্যাপার থাকে, যেমন প্রথম যারা গান করতে উঠবে বা কিছু হবে, ডায়াসে গিয়ে যখন সামনে প্রচুর লোকজন দেখবে, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার অসুবিধা হয়। আর এখন তো ক্লাস পরীক্ষাটা প্রচুর হচ্ছে, যার ফলে সেরকম এক্ষুনি সেরকম একটা হবার কথা না। স্কুল লেভেলেও আমার ধারণা হয় সেরকম, কলেজে তো হয়। সেক্ষেত্রে কি করতে হয়, লেখার অভ্যেসটা করতে হয়। লেখার অভ্যেস নেই বলে ভয় লাগে, ভাবছে কলম কামড়াচ্ছে। এটা আমরা কলেজেও দেখেছি, কলম কামড়াচ্ছে। এখন তো এরা সেরকম পড়াশুনো করে না, কলম কামড়াবে, তাকাবে এদিকে ওদিকে, ও লিখছে, আমার হয়তো মাথা থেকে বেরোচ্ছে না, আমি লিখতে পারছি না, মানে এগুলো দেখবে এরকম। কিন্তু কিছু আছে সিরিয়াসলি লিখছে, আমরা ফলো করলে তাদের করব। লেখার অভ্যেস যদি করি, কোশ্চেন পেপার যদি আমি সলভ করি, তাহলে অটোমেটিক আমার কোশ্চেন কমন পড়তে বাধ্য। পুরো অনুশীলনীটাকে আমাকে করতে হবে, পুরো চ্যাপ্টারটা পড়তে হবে, আমার পড়ার অভ্যাস। আপনার কথা ধরে যদি বলি, ঘর থেকেই আমাদের পরীক্ষার অভ্যাসটা করতে হবে। ম্যাডাম, একেবারে সময় যখন শেষের দিকেই আমরা চলে এসেছি, জানতে চাইবো এই প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমরা আরো একটা জিনিস দেখেছি এই সেশনগুলোতে এবং আগের সেশনগুলোতেও তিনি সবসময় সেটা বলেন, কনফিডেন্ট হওয়ার কথা যেমন বলেন, ডিসিপ্লিনের কথা বলেন, তেমনি কিভাবে স্টেপ বাই স্টেপ পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াবে সেই কথাটাও বারবার কিন্তু প্রধানমন্ত্রী জোর দেন। এটা ছোট্ট করে যদি বলেন। সেটা হচ্ছে আমার যেখানে যে বিষয়টা পড়ার বাইরে, এডুকেশন মানে যেটা আমি প্রথাগতভাবে যেটা করছি তার বাইরে আমার যদি কিছু ভালো লাগা থাকে, সেটাকে নিয়েও তো আমি এগোতে পারি। সুতরাং রোজগারটা শুধুমাত্র যে আমার পড়াশুনো দিয়েই করতে হবে, নট নেসেসারি। সেটাকে বাদ দিয়ে আমার ভালো লাগা গান থাকতে পারে, আমার ভালো লাগা খেলা থাকতে পারে, আমার অন্য কিছু থাকতে পারে, সেটাকে নিয়েও তো আমি কিছু ভাবতে পারি। অনেকে রান্না করাও ভালো লাগে, সে আগামীতে অনেক অন্য ধরনের রোজগারে যেতে পারে। পড়াশুনোটা করতে হবে, এটা খুব দরকার, নিজের পায়ে দাঁড়ানো। সেই অর্থে কিন্তু পড়াশুনোর পাশে আমার ভালো লাগা, ভালোবাসার সাবজেক্টগুলোকেও সাথে রাখতে হবে, এই এবং সে বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী হওয়ার জন্য জোর দিচ্ছেন। আমাদের সময় একদম শেষের দিকে, প্রিয়াঙ্কার কাছে যাব, ম্যাডামের কাছেও আসবো, দুজনের কাছে একই প্রশ্ন থাকবে। একেবারে ছোট্ট করে কি বলবে আজকে ডিডি ত্রিপুরার যারা দর্শকরা এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটা দেখছে? প্রথমত তোমার কাছেই যাব, কি বলবে যে এই পরীক্ষা পে চর্চা, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটা জনপ্রিয় একটা অনুষ্ঠান গোটা দেশের জন্য, কতটা সাড়া ফেলছে এবং কতটা কাজে আসছে ছাত্রছাত্রীদের? এই প্রোগ্রামটা সবার জন্যই কাজে আসছে, কিন্তু বিশেষত স্টুডেন্ট যারা বোর্ড এক্সামিনেশনে অ্যাপিয়ার হবে এই বছর, মানে প্রত্যেক বছরই তো হচ্ছে এটা, তো এটা আমাদের জন্য অনেকটাই উপকারী। কারণ আমি যেহেতু নিজে এটা ফিল করতে পারছি, এটা আমাদের যখনই আমরা স্ট্রেস ফিল করি, যদি এই সেশনগুলো আমরা একটু একটু দেখি, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতেও পারছি। সেগুলো শেখা থেকে আমরা কনফিডেন্ট তো হতে পারছি, টাইম ম্যানেজমেন্ট জিনিসটা শিখতে পারছি। সেই বিষয়গুলো জেনে এটা আমাদের অনেকটাই উপকার করছে। গার্ডিয়ান মানে প্যারেন্টসরা মানে অনেক সময় কম্প্যারিজন জিনিসটা সেটা দূর হচ্ছে এখন। তো এইভাবে এই সেশনটা অনেকটাই হেল্প করছে। একদম। ম্যাডাম, আপনার কাছে যাবো এই একই প্রশ্নে, যে মানে কিভাবে ছাত্রছাত্রীদের কতটা কাজে আসছে, গোটা দেশ জুড়ে এর প্রভাব রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ? এই বিশেষ উদ্যোগটা প্রধানমন্ত্রীজি যদিও ছাত্রদেরকে সামনে রেখেই করেছেন, কিন্তু আমি বলবো জীবনটাই পরীক্ষা প্রত্যেকের ক্ষেত্রে, শুধু ত্রিপুরাবাসী নয়, সবার জন্যই বলছি যে জীবনটাই পরীক্ষা। সুতরাং
যেই জিনিসগুলো বলা হয়েছে, ডিসিপ্লিন, স্ট্রেস কন্ট্রোল, তারপর উনি অনেকগুলো কথা আরও বলেছেন, লাইফস্টাইলটাকে পুরো গুছিয়ে নিতে হবে, সেটা কিন্তু প্রত্যেকের জন্যই অত্যন্ত উপকারী। জীবনকে যদি আমরা কালকে কি হবে আমি জানি না, আজ থেকে আমাকে এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে, ছাত্রদের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও। সুতরাং এদিক থেকে দেখতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীজি দুর্দান্ত উদ্যোগ সবার জন্য। একদম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে আলোচনাগুলো এতক্ষণ ধরে করলাম, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু এই যে অনুষ্ঠানটার উদ্যোগ নিয়েছেন গোটা দেশ জুড়ে, যার জনপ্রিয়তা এই মুহূর্তে একেবারে তুঙ্গে, সেই অনুষ্ঠানের মূল বক্তব্যই হলো ছাত্রছাত্রীদের স্ট্রেস দূর করতে এবং ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী করা, ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন করা। সেক্ষেত্রে তিনি অনেক কিছুই বলেছেন, কিন্তু মূলত তিনটি বিষয়ের ওপর তিনি জোর দিয়েছেন। জীবনকে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের প্রথমত তাদের জীবনের প্রত্যেক দিনকার যে কাজকর্ম রয়েছে, খাদ্য তালিকা রয়েছে, সেটাকে কিভাবে গুছিয়ে নিয়ে আরও ডিসিপ্লিন হবেন, সেই বিষয়গুলোর উপর অনেক বেশি জোর দিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আমাদের আজকের আলোচনায় যারা অতিথিরা ছিলেন তাদেরও একটাই বক্তব্য, এই অনুষ্ঠান গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে এই যে একটা অতিরিক্ত কম্প্যারিজন করা অন্যের সঙ্গে নিজের বাচ্চার, সেটা দূর হচ্ছে। ছাত্ররাও অনেক বেশি হল ফোবিয়ার বাইরে অনেক বেশি কনফিডেন্ট হচ্ছে নিজের পরীক্ষা নিয়ে। আজকের মতো আমাদের পরীক্ষা পে চর্চার এই অনুষ্ঠান এখানে শেষ করব। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। ডিডি ত্রিপুরার যারা দর্শকরা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।